নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে পাল্টে গেল রাজভবনের নাম। কেন্দ্র ইতিমধ্যেই ওই প্রস্তাবে শিলমোহর দিয়েছে। বাংলা রাজভবনের নতুন নাম হল লোকভবন। বাংলায় এসআইআর নিয়ে আরো কড়া নির্বাচন কমিশন। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কমিশনার ডিজিপিকে চিঠি কমিশনের, তারপরে গর্জে উঠলেন অভিষেক। রাজ্যে এসআইআর এ পর্যন্ত 27 লক্ষ স্বচ্ছতা আনতে জেলায় জেলায় রুল অবজারভার কমিশনের 99% ফর্ম ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে দাবি কমিশনের। ডিসেম্বর থেকে বাংলায় টানা কর্মসূচি মোদী শাহের। মোট 10টি কর্মসূচি করার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন বাংলার শীর্ষ নেতৃত্বদের। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা যাতে না হয় তার জন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের। এসএসসি মামলার গুরুত্বপূর্ণ পর্যায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, একজন দাগি বা টেন্টেড প্রার্থীকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেল বহু অযোগ্য নাম ঢুকে পড়েছে তালিকায়। আর এবার নথি যাচাইয়ের সময় 269 জন দাগি প্রার্থীকে চিহ্নিত করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি মামলার গুরুত্বপূর্ণ পর্যায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, একজন দাগি বা টেন্টেড প্রার্থীকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেল বহু অযোগ্য নাম ঢুকে পড়েছে তালিকায়। আর এবার নথি যাচাইয়ের সময় 269 জন দাগি প্রার্থীকে চিহ্নিত করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসএসসি জানায়, নথি যাচাইয়ের সময়ই ধরা পড়েছে এই বিপুল সংখ্যক অযোগ্য প্রার্থীর উপস্থিতি। কমিশন জানিয়েছে, শুধু শিক্ষক বা শিক্ষিকা নন, এই তালিকায় এমন অনেক শিক্ষাকর্মীও আছেন যাদের আগেই দাগি বলে চিহ্নিত করা হয়েছিল, অথচ তারা পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণও হয়েছেন এবং নথি যাচাইয়েরও আবেদন করেছিলেন। কমিশন তাদের সবাইকেই বাদ দিয়ে দিয়েছে। কমিশনের বক্তব্য, নথি যাচাইয়ের কাজ এখনও চলছে। যদি আরও কোনো অযোগ্য প্রার্থীর নাম কারো নজরে আসে তা কমিশনকে জানাতে বলা হয়েছে। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে। স্মরণীয় 2016 সালের নিয়োগ দুর্নীতির ঘটনায় সমগ্র প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষাকর্মী। আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়ার পাশাপাশি বলা হয়েছিল, যারা দাগি তারা কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, এমনকি তাদের ফেরত দিতে হবে চাকরির মেয়াদের বেতনও। তারই প্রেক্ষিতে শুরু হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া। কিন্তু পরীক্ষার পর প্রকাশিত মেধা তালিকা ঘিরেই ফের দেখা গেল বিভ্রাট। কমিশন সূত্রে জানা গিয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীর মোট 35টি বিষয়ের মধ্যে 31টির নথি যাচাই শুক্রবার পর্যন্ত শেষ হয়েছে। বাংলা ও ইংরাজি বিষয় ইন্টারভিউ চলছে। যে কয়েকটি বিষয় এখনো বাকি, সেখানেও আরও দাগি প্রার্থী ধরা পড়ার আশঙ্কাও রয়েছে। ফলে বাদ যাওয়া প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে নথি যাচাই। তার মধ্যেই স্পষ্ট হবে নতুন নিয়োগে আরও দাগি রয়েছে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় এসআইআর নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কমিশনার ডিজিপিকে চিঠি কমিশনের। আর এরপরই কিছু আড়াল করা হচ্ছে বলে গর্জে উঠলেন অভিষেক। তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাতের পরই বাংলায় এসআইআর নিয়ে কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বিএলওদের সুরক্ষা নিয়ে। তাতে জানানো হয়েছে, 9 ডিসেম্বর অর্থাৎ ভোটার তালিকা খসড়া প্রকাশ পর্যন্ত সমস্ত বিএলও যেন নিশ্চিন্তে নিরাপদে কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। তাদের উপর যেন কোনো রাজনৈতিক চাপ না তৈরি হয়, তাও দেখতে হবে। আর কমিশনের এই বক্তব্যই ফুঁসে উঠেছে শাসক দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশনের কিছু গোপনীয়তা রয়েছে, তাই রাজনৈতিক প্রভাব নিয়ে এই ধরনের মন্তব্য করা হয়েছে। যদিও তাতে বাংলার জনতা মাথা নত করবে না বলে দাবি অভিষেকের। শুক্রবার বেলা 11টা নাগাদ দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে 5 দফা প্রশ্ন রেখেছিল তৃণমূল প্রতিনিধি দল। লোকসভায় তৃণমূলের উপদল নেতা শতাব্দী রায় পরে সাংবাদিক সম্মেলন করে এই 5 প্রশ্নের কথা বিস্তারিত জানান। প্রশ্নগুলি এরকম:
যে বঙ্গে এসআইআর প্রক্রিয়া কি অনুপ্রবেশকারীদের রুখতে? সেটাই যদি হয় তাহলে আলাদা করে বাঙালিদের টার্গেট করা হচ্ছে কেন? দেশজুড়ে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? মিজোরাম, ত্রিপুরার মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না? বলা হচ্ছে অবৈধ ভোটার বাঁচতে এসআইআর। তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত মোদী সরকারের বৈধতা কি? এসআইআর এর ভয় এবং কাজের চাপে রাজ্যে এতজনের মৃত্যুতে রক্ত লেগে রয়েছে খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতে। এই অভিযোগও তুলেছিলেন তৃণমূল সাংসদরা। এরপরে সন্ধ্যা নাগাদ নির্বাচন কমিশনের তরফে জানানো হয় তৃণমূলের 5 প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এবং বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম বিএলওদের কাজে সহায়তা করতে তাদের নিশ্চিদ্র নিরাপত্তা পুলিশ কমিশনার ও ডিজিপিকে চিঠি পাঠিয়েছে কমিশন। এছাড়া তাদের রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এসবের পরে বিষয়টি নিয়ে কার্যত গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সেন্ডলে দীর্ঘ পোস্টে তার দাবি, তৃণমূলের কাছে যথেষ্ট ডিজিটাল প্রমাণ আছে কিভাবে কমিশনের একাধিক নির্দেশের অপব্যবহার হচ্ছে। হুঁশিয়ারি সুরেই অভিষেকের বক্তব্য, বাংলার শাসক দলের দিকে আঙুল তোলার আগে যেন দুবার ভাবা হয়। কেন্দ্রে ক্ষমতাসীন দল বা অন্য কারো চাপের কাছেই মাথা নত করবে না বাংলা। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে এসআইআরে এই পর্যন্ত বাদ 27 লক্ষ। স্বচ্ছতা আনতে জেলায় জেলায় রোল অবজারভার কমিশনের 99.83% ফর্ম ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে, দাবি নির্বাচন কমিশনের। রাজ্যে এসআইআর প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে কমিশন পশ্চিমবঙ্গের জন্য একজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করছে। 1990 ব্যাচের রাজ্য ক্যাডারের আইএএস সুব্রত গুপ্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশও জারি করা হয়েছে। এবার রাজ্যের প্রতিটি জেলায় আলাদা করে নির্বাচনী রোল অবজারভার নিয়োগ করেছে কমিশন। 12টি বড় জেলার জন্য 12 জন অভিজ্ঞ আইএএস অফিসারকে রোল অবজারভার পদে নিযুক্ত করা হয়েছে। তাদের কাজ হবে জেলা স্তরে ডিইও অর্থাৎ জেলা শাসক ও ইআরদের কাজ পর্যালোচনা করা, কোথায় ভুল হলে ধরিয়ে দেওয়া এবং এসআইআর এর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মতো হয় তা নিশ্চিত করা। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সিইওর সঙ্গে দেখা করতে হলে আগাম সময় চেয়ে নিতে হবে বলে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর সূত্রে খবর, শুক্রবার বেলা 12টা পর্যন্ত মোট 27,71,000 নাম বাদ পড়েছে। এর মধ্যে মৃত 15 লক্ষের মতো, নিখোঁজ প্রায় 2,61,000, স্থানান্তরিত 8,88,000। এছাড়া ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 58,168 জন। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে যে 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া একযোগে চলেছে সেগুলির ক্ষেত্রে বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের শতাংশের বিচার সবথেকে বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে, যা 87.91%। প্রায় 6,73,68,000-এরও বেশি ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে বাংলায়। শুক্রবার বেলা 3টে পর্যন্ত মোট ফর্ম জমা দেওয়া হয়েছে 7,65,লক্ষ,5,985টি, অর্থাৎ 99.83%। কমিশনের পক্ষে 6, 7 ও 8 নম্বর ফর্ম অনলাইনে দেওয়ার সময় আধার ভিত্তিক ই-সই সুবিধাও বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে শহর ও শহরতলি ঘেরা দক্ষিণ ও উত্তর 24 পরগনায় ডিজিটাইজ হয়েছে 84 ও 79%। কলকাতার উত্তর ও দক্ষিণে ডিজিটাইজের হার 61 ও 65%। সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং নিখোঁজ ভোটারের তালিকা আলাদা করে প্রকাশ করা হবে। এছাড়া কত সংখ্যক এনুমারেশন ফর্ম নন সাবমিশন রয়েছে সেই তালিকা থাকবে অন্য ক্যাটাগরিতে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আইন ও শৃঙ্খলা স্থিতিশীল রাখতেই আগেভাগেই সতর্ক হচ্ছে পুলিশ। এই ব্যাপারে কলকাতার ক্ষেত্রে লালবাজারের তরফে ও জেলার ক্ষেত্রে সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট থানাগুলিকে সতর্ক করা হচ্ছে বলেই খবর। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আইন ও শৃঙ্খলার অবনতি যেন না হয় তা নিয়ে আগেভাগেই সতর্ক হচ্ছে পুলিশ। এই ব্যাপারে কলকাতার ক্ষেত্রে লালবাজারের তরফে ও জেলার ক্ষেত্রে সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট থানাগুলিকে সতর্ক করা হচ্ছে বলেই খবর। সূত্রের খবর, প্রতিটি থানাকে বলা হয়েছে তারা যেন এসআইআর সম্পর্কে সতর্ক থাকেন।
কারণ 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করার কথা কমিশনের। পুলিশের মতে খসড়া তালিকায় কিছু ভোটারের নাম বাদ পড়তেও পারে। আবেদন করা সত্ত্বেও কারো নাম বাদ পড়লে ক্ষোভ সৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে আইন ও শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা পুলিশ কর্তাদের। সেই কারণেই প্রত্যেকটি থানাকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি বৈঠকে লালবাজারের কর্তারা প্রত্যেকটি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যেন এসআইআর সংক্রান্ত ব্যাপারে তারা সতর্ক থাকেন। পুলিশের সূত্র জানিয়েছে, কলকাতা ও জেলাগুলির গোয়েন্দা দফতরকে বলা হয়েছে আধিকারিকরা যেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খোঁজ খবর নেন। কোথায় কোথায় ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, সেই মতো আইন ও শৃঙ্খলার পরিস্থিতি কতটা অবনতি হওয়ার সম্ভাবনা, সেই সম্পর্কেও গোয়েন্দা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পুলিশের ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ করে 9 ডিসেম্বরের পর থেকে যাতে মানুষের ক্ষোভের কারণে আইন ও শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হয় সেদিকে পুলিশকে গুরুত্ব দিতে বলা হয়েছে। পুলিশ কর্মী ও আধিকারিকরা যাতে উত্তেজিত না হয়ে পুরো পরিস্থিতি সামলান সেই ব্যাপারেও নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ কর্তাদের। এই ব্যাপারে থানার ওসিরা যেন তার অধ্যস্তন পুলিশ কর্মী ও আধিকারিকদের পুরো বিষয়টি বুঝিয়ে দেন, সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। থানার আধিকারিকদের প্রত্যেকটি এলাকায় টহলও বাড়াতে বলছেন পুলিশ কর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ছে এসআইআর এর কাজের চাপ, আগামীতে আরও বাড়বে কাজের চাপ। আর সেই কথা মাথায় রেখেই আগাম তোড়জোড় কলকাতা পুরসভার। অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। পুরো দমে চলছে এসআইআর, তারপরেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক প্রশাসনিক মহলে যেমন তৎপরতা তুঙ্গে, তেমনি এসআইআর নিয়ে নাগরিক মহলেও চর্চার অন্ত নেই। কোন তথ্য লাগবে, কোনটা লাগবে না, সব ঠিকঠাক জমা পড়ল কিনা তা নিয়ে চর্চা সর্বত্রই। এরই মধ্যে এসআইআর এর শুনানির কথা মাথায় রেখে এবার বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট নিয়ে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পৌর সংস্থা। ভিড় এমনিতেই থাকে। এসআইআর ঘোষণা নিয়ে জল্পনা যখন ক্রমেই চড়ছিল, তখন থেকেই ভিড়টা ধীরে ধীরে আরও বাড়তে শুরু করেছে। কিন্তু এবার এসআইআর এর শুনানি শুরু হলে শংসাপত্র নিতে ভিড়টা কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। আর সে কথা মাথায় রেখেই আগাম তোড়জোড়। অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভার তরফে। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্টই এই বিষয়ে আলোকপাত করেছেন। কেন প্রয়োজন, কাজ কিভাবে, পুরো বিষয় বিশদে বলে দিয়েছেন তিনি জানিয়েছেন, অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই সার্টিফিকেট যাতে সংগ্রহ করতে পারেন সেই বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। কারণ কারোর যদি আজ থেকে 50 বছর আগের কেওড়াতলা শ্মশানের কোনো নথির প্রয়োজন হয়, তাহলে সেগুলি খুঁজে বের করতে হবে। আরও বিশদে খোঁজ চালাতে হবে রেকর্ড রুমে, বাড়বে ওয়ার্কলোড। সে কথা মাথায় রেখেই বাড়তি কর্মী নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুর নিগমের। তবে পুরোটাই অস্থায়ী নিয়োগ হবে বলে পৌরসভা সূত্রে খবর। সোমবার থেকে অতিরিক্ত লোকবল থাকবে সংশ্লিষ্ট বিভাগে, খবর এমনটাই। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর আবহে আতঙ্ক তৈরি হয়েছে শোভাবাজার যৌনপল্লীতে। যৌনকর্মীদের বাস্তব সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠিও লিখেছিল 3টি সংগঠন। কমিশনের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরই এসআইআর আতঙ্কে যে যৌনকর্মীরা অন্যত্র চলে গিয়েছেন তাদের ফেরানোর উদ্যোগ নিচ্ছে সংগঠনগুলি। এসআইআর আবহে আতঙ্ক তৈরি হয়েছে এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে। যৌনকর্মীদের বাস্তব সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে গত শুক্রবার চিঠিও লিখেছিল 3টি সংগঠন। সূত্রের খবর, কমিশনের তরফে ইতিমধ্যেই মৌখিকভাবে জানানো হয়েছে সোনাগাছিতে বিশেষ সহায়তা শিবির করবে তারা। সেখানে একদিন মনোজ নিজে সশরীরে উপস্থিত থাকতে পারেন বলেও আশা যৌনকর্মীদের নিয়ে কাজ করা একাধিক সংগঠনের। কমিশনের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরই এসআইআর আতঙ্কে যে যৌনকর্মীরা অন্যত্র চলে গিয়েছেন তাদের ফেরানোর উদ্যোগ নিচ্ছে সংগঠনগুলি। যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করে আমরা পদাতিক নামে একটি সংগঠন। সংগঠনের অন্যতম সংগঠক মহেশ্বেতা মুখোপাধ্যায় শুক্রবার বলেন, আতঙ্কে অনেকে ফর্ম নেননি বিএলওদের কাছ থেকে। তারা মনে করেছেন ফর্ম নিলে তা জমা দিতে হবে। যেহেতু অনেকের কাছে নথি নেই, তারা এই পর্বে অনেকেই এলাকা ছেড়ে আত্মীয়ের বাড়ি চলে গিয়েছে। আমরা তাদের ফেরানোর জন্য প্রচার শুরু করেছি। সূত্রের খবর, কমিশনের তরফে মৌখিকভাবে সোনাগাছি যৌনকর্মীদের হয়ে
পত্র পাঠানো 3 সংগঠনকে জানানো হয়েছে। 9 ডিসেম্বরের পরে কমিশনের উদ্যোগে বিশেষ শিবির হবে। উল্লেখ্য 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এসআইআর এর প্রথম পর্ব। তারপর 9 ডিসেম্বরই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যদিও যৌনকর্মীদের অন্যতম সংগঠন দুর্বার অপেক্ষা করে আছে বিশেষ শিবিরের জন্য, কারণ তারা এখনও নিশ্চিত নয় যে বিশেষ শিবির হবেই। দুর্বারের অন্যতম সংগঠক বিশাখা লস্কর বলেন, এখনও লিখিতভাবে কমিশন এই ব্যাপারে কোনো নির্দেশিকা দেয়নি, যা বলেছে পুরোটাই মৌখিক। যৌনকর্মীদের বাস্তব সমস্যার কথা জানিয়ে সিইওকে চিঠিও লিখেছিল সোসাইটি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন, উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড এবং আমরা পদাতিক। মূলত 3টি সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল যৌনকর্মীদের তরফে। চিঠিতে মূলত 3টি সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল যৌনকর্মীদের তরফে। 1, গ্রামাঞ্চল বা ভিন রাজ্য থেকে যৌনকর্মীরা আসেন সোনাগাছিতে। সামাজিক নানা কারণে তাদের অধিকাংশের সঙ্গেই পরিবারের যোগাযোগ থাকে না, ফলে 2002 সালের নথি তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। 2, বহু যৌনকর্মী পরিস্থিতির চাপে পরিবার এবং বাড়ি ছেড়ে এই পেশায় আসেন। তারা অনেকেই নথি নিয়ে বাড়ি ছাড়েন না, ফলে তাদের অনেকের কাছেই কমিশনের নির্ধারিত নথি নেই। 3, এমন অনেক যৌনকর্মী রয়েছেন যারা পরিবারের কাছে তাদের পেশা গোপন করে রেখেছেন সামাজিক বেড়াজালের কারণে। এই অংশের পক্ষেও পরিবারের নথি জোগাড় করা সম্ভব নয়। সোনাগাছিতে এখন যৌনকর্মীর সংখ্যা প্রায় 10,000। তাদের মধ্যে 1,003 যৌনকর্মী প্রত্যহ পেশার জন্য সেখানে আসেন, আবার বাড়ি ফিরে যান তারা। কিন্তু এমন 1,007 যৌনকর্মী আছেন যারা সোনাগাছিতেই স্থায়ীভাবে বসবাস করেছেন বছরের পর বছর। অধিকাংশেরই ভোটার আইডি কার্ড রয়েছে, তারা ভোটও দেন। সোনাগাছির কয়েক হাজার যৌনকর্মী লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতার মতো সরকারি প্রকল্পের সুবিধাভোগী। কমিশনের উদ্দেশ্যে তাদের অনেকেরই প্রশ্ন, সরকারি প্রকল্পের উপভোক্তা হওয়ার পরেও কেন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? পরিস্থিতি যে উদ্বেগজনক তা মানছে যৌনকর্মী ও তাদের সন্তানদের নিয়ে কাজ করা সংগঠনগুলি। চিঠিতে তারা এও স্পষ্ট করে দিয়েছে যে যৌনকর্মীরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নন, তারা শুধু চান বাস্তবতা বুঝে কমিশন বিকল্প কোনো পথ বের করুক। হাই নিউজ নেটওয়ার্ক। ডিসেম্বর থেকে বাংলায় টানা কর্মসূচি শুরু হতে চলেছে মোদি শাহের। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোট 10টি কর্মসূচি করার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছে বাংলার শীর্ষ নেতৃত্বরা। ইতিমধ্যেই আলিপুর, দমদম, দুর্গাপুর মিলিয়ে 3টি কর্মসূচি হয়ে গিয়েছে। 26-এর ভোটকে পাখির চোখ করে আসরে গেরুয়া শিবির। ইতিমধ্যেই অঙ্গকলিঙ্গে গৌরিকীকরণের কাজ শেষ, এবার পালা বঙ্গের। তাই সেই কথা মাথায় রেখেই বাংলায় আসছেন মোদি। ডিসেম্বর থেকে শুরু হবে টানা কর্মসূচি। সূত্রের খবর, ডিসেম্বরের শেষ দিকে বাংলায় কর্মসূচিতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, 26কে নজরে রেখে প্রধানমন্ত্রীকে মোট 10টি কর্মসূচি করার আবেদন জানিয়েছিল বাংলার শীর্ষ নেতৃত্বরা। ইতিমধ্যেই আলিপুর, দমদম, দুর্গাপুর মিলিয়ে 3টি কর্মসূচি হয়ে গিয়েছে, বাকি রয়েছে 7টি। তাই নির্বাচনী বিধি লাগু হওয়ার আগে এই কয়েকটি কর্মসূচি শেষ করতে চান মোদি। এই সময়কালে মোদির সঙ্গে একযোগে কর্মসূচিতে যোগ দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, পরের বছর একযোগে 3 রাজ্যে বিধানসভা নির্বাচন, অসম, তামিলনাড়ু এবং বাংলা। দক্ষিণে বিজেপির ভিত এখনও অনেকটাই দুর্বল। অসমে গেরুয়া শিবিরকে রোখার জায়গা কম, পড়ে রইল দেশের পূর্বাঞ্চল অর্থাৎ বাংলা। ঘাঁটি দুর্বল নয়, ভিতও আগের তুলনায় অনেকটাই শক্ত। তাই এই আবহে কোনো খামতি রাখতে চায় না গেরুয়া শিবির। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে আয়োজন হয়েছিল নৈশভোজের, যেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ, উপস্থিত ছিলেন বিহারের বিজয়ের নেপথ্যে থাকা কুশলীরাও। অঙ্গ জয়ের সাংগঠনিক দিকটা তারাই সামলেছেন, তাই এবার সেই নেতাদের দায়িত্ব আরও বাড়াতে চলেছে বিজেপি। বিহারের পর এবার বাংলা ও তামিলনাড়ুতে জয় ছিনিয়ে আনার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ এবার বাংলায় নির্বাচনের দায়িত্ব পেতে পারেন বিহারের নেতারাও। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে রাজভবনের নাম পাল্টে গেল। কেন্দ্র ইতিমধ্যেই এই প্রস্তাবে শিলমোহর দিয়েছে। ফলে ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের
নতুন নাম হল লোকভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে রাজভবনের নাম পাল্টে গেল। কেন্দ্র ইতিমধ্যেই ওই প্রস্তাবে শিলমোহর দিয়েছে। ফলে ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের নতুন নাম হল লোকভবন। নাম পরিবর্তনের ঘোষণা এসেই রাজভবনের সরাসরি এক্স হ্যান্ডেলের নামও বদলে দেওয়া হয়েছে। নতুন পরিচয় লোকভবন। সেখানে পোস্ট করে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। রাজভবনের নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রের অনুমোদন মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা করল রাজভবন কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডেলে রাজ্যপাল লিখেছেন, জনরাজভবন উদ্যোগের লক্ষ্য ছিল প্রসাদের ওই কাব্যিক দূরত্ব ঘুচিয়ে সাধারণ জনমানুষের কাছে রাজভবনকে আরও উন্মুক্ত করা, তাদের সমস্যা আশঙ্কা শুনে তদানুযায়ী প্রয়োজনে দ্রুত সহায়তায় পৌঁছে দেওয়া। গত 3 বছরে প্রাকৃতিক বিপর্যয় হোক বা সামাজিক উদ্বেগ, জনরাজভবন সরাসরি জনসেবায় নামিয়েছে বলে দাবি করেছেন রাজ্যপাল। এবার সরকারি পর্যায়ে নামকরণের ভিত্তিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের এক নির্দেশনা। মন্ত্রক 25শে নভেম্বর 2025-এর নোটিফিকেশনে জানিয়েছে, দেশের সকল রাজভবন ও রাজনিবাসকে যথাক্রমে লোকভবন ও লোক নিবারণ পুনর্নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খাঁটি জন উদ্যোগ এবং জনসম্মুখী ভাব বিকাশের ইঙ্গিত পাওয়া যায়। সেই নির্দেশনা মেনে পশ্চিমবঙ্গের রাজভবন এখন লোকভবন বলে অভিহিত হয়েছে। এমনটাই শনিবার রাজ্যপাল জানিয়েছেন। সরাসরি আলাপ আলোচনায় বলা হয়েছে, জনরাজভবন কেবল নাম নয়, এটি একটি কর্মযোজনা। গত 3 বছরে রাজভবন জেলা পর্যায়ে তৎপর থেকেছে। দুর্যোগ ব্যবস্থাপনা, নির্যাতনের অভিযোগ তদন্ত বা জনদুর্ভোগের মাঝামাঝি এসে সহায়তা পৌঁছে দেওয়ার কাজ। বদলে যাওয়া নামের সঙ্গে সেই কার্যক্রমকেও আরও আইনি ও প্রাতিষ্ঠানিক শক্তি দেওয়া হবে বলে সূত্রের খবর। রাজ্যপালের টুইটে বলা হয়েছে, লোকভবন হিসেবে কাজের ক্ষেত্রে আরও বাড়বে। জনগণের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য রাজভবনের ভাবমূর্তি বদলানো প্রয়োজন ছিল। বস্তুত বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে 3টে বছর কাটিয়ে ফেললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি বেশ খানিকটা সময় ধরে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের মতানৈক্য তৈরি হয়েছে একাধিক ইস্যুতে। কখনো বিলে সময় মতো সই না করা, আবার কখনো রাজ্য রাজনৈতিক অশান্তির দায় শাসক দলের ওপর চাপিয়ে দেওয়া। নানা বিষয়ে রাজ্যপালের অতি সতর্কতা বিতর্কিত পদক্ষেপ বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও রাজ্যের শাসক দলের সঙ্গে সাময়িক তিক্ততা কাটিয়ে সামগ্রিকভাবে বাংলা নিয়েই মেতে থাকতে ভালোবাসেন রাজ্যপাল। কয়েকদিন আগেই জানিয়েছেন, বাংলায় কাজ করার অভিজ্ঞতা দারুণ। গ্রাম বাংলাকে আরও দেখতে চান, আরও সময় কাটাতে চান। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। সেনিয়ার যেতেই নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। দিতোয়া নামক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ফের। শ্রীলঙ্কা উপকূল থেকে এর অভিমুখ পুদুচেরি উপকূলের দিকে হতে চলেছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না, তবে কমবে শীতের আমেজ। সেনিয়ার যেতেই নতুন করে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। দিওতো নামক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ফের। শ্রীলঙ্কার উপকূল থেকে এবার অভিমুখ পুদুচেরি উপকূলে হতে চলেছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না, তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। কমবে শীতের আমেজ। নভেম্বর মাসের শেষের পথে, তবে শীত দিচ্ছে হাতছানি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন রাতের পারদ আরও চড়বে দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার পূর্বাভাস। ফলত শীতের অপেক্ষায় কিছুদিন থাকতে হবে এখনো। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে তাপমাত্রা। সোমবার থেকে পরবর্তী 3 দিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। অন্যদিকে আপাতত বৃষ্টি হবে না রাজ্যে। সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী 2 থেকে 3 দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে। খুব সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাতে কুয়াশা অধিক থাকবে। তবে কুয়াশা সংক্রান্ত কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। শনিবার ও রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বলে অনুমান হাওয়া অফিসের। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশার ভোগাবে পার্বত্য এলাকার পাশাপাশি সমতলের জেলাগুলিতে। বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে উত্তরবঙ্গে। সপ্তাহান্তে কিছুটা কমবে শীতের আমেজ। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।